ওকে বাচ্চারা, আমাদের নেক্সট টপিক হচ্ছে ছোট্ট একটা টপিক, সেটা হচ্ছে একটু খেয়াল করো। জাস্ট আমি ইলেকট্রন বিন্যাসের সময় তোমাদের পড়ানো উচিত ছিল, তার জন্য একটু দেখিয়ে দিচ্ছি আবার। যে ইলেকট্রন বিন্যাস, তোমরা ন্যাচারালি সব ইলেকট্রন বিন্যাস তোমরা করতে পারো, কিন্তু আয়নগুলোর ইলেকট্রন বিন্যাস কিভাবে করবা? ফর এক্সাম্পল ধরো সোডিয়াম প্লাস, তারপর হচ্ছে ক্লোরিন মাইনাস 17, হ্যাঁ, এই আয়নগুলোর ইলেকট্রন বিন্যাস কিভাবে করবা? অর্থাৎ ধরো ক্যালসিয়াম 2+, ওকে, এই ইলেকট্রন বিন্যাস গুলো কিভাবে করবা? এখন একটু খেয়াল করো কিভাবে করি আমি, একটু খেয়াল করো। সোডিয়াম এই প্লাস দ্বারা বোঝাচ্ছে কি? প্লাস দ্বারা বোঝাচ্ছে যে এ একটা ইলেকট্রন ছেড়ে দিছে, এ একটা ইলেকট্রন ছেড়ে দিছে, একটা ইলেকট্রন ছেড়ে দিছে, ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে। তাহলে তার কাছে আর ইলেকট্রন থাকে কয়টা? 10টা। তাহলে 10টা হলে এখন 10টা বসো। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s, সরি 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 3s0। দেখো 6 4 10। ওকে, এটা হচ্ছে সোডিয়াম প্লাসের, অর্থাৎ সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে এখানে দেখো 10টা ইলেকট্রন আছে, যা হচ্ছে নিয়নের, নিষ্ক্রিয় মৌল নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করছে। ওকে, সেম ভাবে তুমি একটু ক্লোরিন মাইনাস, এই মাইনাস দ্বারা বোঝাচ্ছে সে একটা ইলেকট্রন গ্রহণ করছে, ইলেকট্রন গ্রহণ করছে, করেছে, বুঝতে পারছো? একটা ইলেকট্রন যদি সে গ্রহণ করে, তার ইলেকট্রন আগের আছে হচ্ছে 6টা, এখন একটা 7টা, তাহলে 7টা আর একটা কয়টা? সরি 17টা আর একটা কয়টা? 18টা। তাহলে 18টা হলে এখন দেখো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 6 7 8 9 10, হ্যাঁ 3p6। ধরো ক্লোরিনে ছিল হচ্ছে 3p5, একটা ইলেকট্রন গ্রহণ করার পরে এখন হয়ে গেছে কয়টা? 18টা। তাহলে এখানে ক্লোরিন 6। এখন একটু খেয়াল করো, এই আয়নটা কিন্তু স্টেবল। কিভাবে স্টেবল? তার টোটাল ইলেকট্রন সংখ্যা যদি গণো, দেখবে হচ্ছে 18টা। কয়টা? 18টা, যা আর্গন। আর্গন একটা নিষ্ক্রিয় মৌল না? এই নিষ্ক্রিয় মৌলটার ইলেকট্রন বিন্যাস অর্জন করছে। বুঝতে পারছো? ক্লিয়ার? সেম টাইম তুমি যদি ক্যালসিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস দেখো, ক্যালসিয়াম 2+ এর 2+ আয়নটার, ধরো এটা দিয়ে আমি করাই দিচ্ছি একসাথে, দুই ঝামেলা। ধরো এখানে ইলেকট্রন আছে কত? ক্যালসিয়াম 2+, 20। এখন দেখো এখানে 2p6, তাহলে 4s2, তারপরে ওকে, কিন্তু ইলেকট্রন তো আছে হচ্ছে দুইটা কম, কারণ কি? দুইটা তো সে ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিয়েছে, তাহলে তার কাছে ইলেকট্রন আছে কয়টা? 18টা। তার মানে সে কি করবে? এই দুইটা বাদ, 0, তার ইলেকট্রন থাকবে হচ্ছে 18টা। সেও একই ভাবে সে আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করছে 18টা। বুঝতে পারছি? ক্লিয়ার? এই হচ্ছে তোমার আয়ন ভিত্তিক ইলেকট্রন বিন্যাস। তোমাদের আরেকটা ইলেকট্রন বিন্যাস আমি করাচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখবা। যেমন ধরো আয়রন, আয়রন 2+, আয়রন 2+। আমরা আয়রনের জানি আয়রনের ইলেকট্রন হচ্ছে 26। 26টা হলে তাহলে তার দুইটা গেলে তার ইলেকট্রন থাকে হচ্ছে কত? 24টা। তাহলে আমাকে 24 ধরে তার ইলেকট্রন বিন্যাস করতে হবে। তাহলে একটু খেয়াল করো, আমরা 1s2, তার 26টার ইলেকট্রন বিন্যাস লিখি। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d6। ওকে, ক্লিয়ার? এখন একটু খেয়াল করো, যদি ইলেকট্রন 2+, দ্যাট মিন্স দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, এখন ইলেকট্রন কোথা থেকে ছাড়ে? একটু খেয়াল করো, যদি ধরো এ হচ্ছে আয়রন, ওকে, তার এই 1 নাম্বার অরবিটে ইলেকট্রন আছে হচ্ছে 2টা, 2 নাম্বার অরবিটালে 8টা, 3 নাম্বার অরবিটে তার ইলেকট্রন কয়টা? তাও 8টা। ও 8টা না, একটু খেয়াল করো, তার 2টা 6টা 7টা 8টা আর 6টা, 8টা আর 6টা কত? একটু খেয়াল করো, এই দুইটা আর এটা কিন্তু একই অরবিট। এই 8টাতে কয়টা? তাহলে 6 7 8, 6 7 8 আর 6 কত? 8 6 14টা। তাহলে 14টা লেখো। 4 6
7 8 9 10 11 12 13 14 এই হচ্ছে তার তৃতীয় শক্তি স্তরের। এবং চতুর্থ শক্তি স্তরে তার ইলেকট্রন কয়টা? চতুর্থ শক্তি স্তরের ইলেকট্রন হচ্ছে 2টা। ওকে, এখন একটু খেয়াল করো, তোমরা ইলেকট্রন প্রবেশের সময় আমরা 4s এ আগে প্রবেশ করাইছি, এটা হচ্ছে আউটবাউ নীতি অনুসারে। কিন্তু ইলেকট্রন যখন বের হবে, ইলেকট্রন কিন্তু সর্ববহিরের মানে বাহিরের যেই অরবিটালটা তার সেটা থেকে বের হবে, বাহিরের অরবিটটা থেকে বের হবে। এখন বাহিরের অরবিট আছে কোনটা? এটা হচ্ছে 4 অরবিট। এখন দেখো এখানে 4 আছে কোনটা? 4 আছে হচ্ছে 4s। তার মানে আমার ইলেকট্রন চলে যাবে হচ্ছে এই 4s থেকে, তাহলে আমার হবে হচ্ছে 4s 0 3d6। বুঝতে পারছি? ক্লিয়ার? 4s 0। এই হচ্ছে আয়রন 2 ক্লাসের। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। ইলেকট্রন বিন্যাস নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা না। ওকে, চলো এবার আমরা ইন্টারেস্টিং পড়ার দিকে যাই। আমরা পর্যায় সারণীর এবার ব্যতিক্রম পড়ব। পর্যায় সারণীতে কি কি ব্যতিক্রম আছে? পর্যায় সারণীতে 3টা ব্যতিক্রম আছে, যদি আমি অলরেডি তোমাদের 2টা পড়ায় ফেলছি। একটা হচ্ছে 1 নাম্বার ব্যতিক্রম বা এক্সেপশনাল। এক্সেপশনাল অফ পিরিয়ডিক টেবিল। ওকে, পর্যায় সারণীর ব্যতিক্রম। 1 নাম্বার ব্যতিক্রমটা কি? দ্য প্লেস অফ হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোজেনের অবস্থান। হাইড্রোজেন এর অবস্থান। কেন অবস্থান? এটা কি বললেন? একটু খেয়াল করো, হাইড্রোজেনের অবস্থান কিন্তু গ্রুপ 1 এ, গ্রুপ 1। ওকে, এখন কথা হচ্ছে যে গ্রুপ 1 এ তো ধাতু থাকে, গ্রুপ 1 এ হচ্ছে ধাতু থাকে। এখন কিন্তু হাইড্রোজেন তো অধাতু, কারণ এ তো গ্যাস। এটা তো গ্যাস। এখন গ্যাসকে কিভাবে একটা ধাতুর সিরিজে স্থান দিছে, এটা হচ্ছে তার ব্যতিক্রম। তার কারণটা কি একটু খেয়াল করো। গ্রুপ 1 এ যে সকল মৌলগুলো থাকে এগুলো হচ্ছে তীব্র ধনাত্মক। তীব্র ধনাত্মক। ধনাত্মক মানে কি বোঝো? ধনাত্মক মানে হচ্ছে এরা খুব তাড়াতাড়ি ইলেকট্রন ছেড়ে দিতে পারে। এবং এরা ক্লোরিন অর্থাৎ হ্যালোজেন মৌল গ্রুপ 17, গ্রুপ 17, এই হ্যালোজেন মৌলগুলোর সাথে এরা ইলেকট্রন দান করতে পারে। হাইড্রোজেন কি করে? হাইড্রোজেনের ভিতরেও সেম একই ধর্মতা আছে, সে খুব তাড়াতাড়ি ইলেকট্রন ছেড়ে দিতে পারে, অর্থাৎ খুব তীব্র ধনাত্মকতা প্রকাশ করে, এবং এর ভিতরে ক্ষারীয় ধর্মী আছে। এবং এ কি করে? এই গ্রুপ 17 এই ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটিন এগুলোর সাথে ইলেকট্রন দান করে দিতে পারে। যেমন ধরো হাইড্রোক্লোরিক, হাইড্রোজেন ফ্লোরাইড, বুঝতে পারছি, এইরকম কম্পাউন্ড উৎপন্ন করে। বুঝতে পারছি? ক্লিয়ার? তাহলে হাইড্রোজেনকে কেন গ্রুপে 1 এ স্থান দেওয়া হয়েছে অধাতু হওয়া সত্ত্বেও? এর কারণ হচ্ছে হাইড্রোজেনের ভিতরে ক্ষারীয় ধর্ম আছে এবং এটি তীব্র ধনাত্মক এবং হ্যালোজেন মৌলের সাথে ইলেকট্রন দান করে কম্পাউন্ড তৈরি করে। বুঝতে পারছি? যা গ্রুপ 1 এর মৌলগুলোর বৈশিষ্ট্য, এই জন্য হাইড্রোজেনকে গ্রুপ 1 এ স্থান দেওয়া হয়েছে। ক্লিয়ার? ওকে, সেকেন্ডলি হচ্ছে হিলিয়ামের অবস্থান। আমরা একটু আগেই পড়ছি বা গত পর্বতে আমরা দেখছি যে হিলিয়ামের অবস্থান অ্যাকর্ডিং টু দা আমাদের যে রুলস অনুযায়ী হওয়ার কথা ছিল কোথায়? 2 নাম্বার গ্রুপে। হিলিয়ামের 2, তার মানে তার হওয়ার কথা ছিল হচ্ছে 2 নাম্বার গ্রুপে, কিন্তু এর তো 2 নাম্বার দেয় নাই, এটা তো 18 নাম্বার গ্রুপে দিছে, গ্রুপ নাম্বার 18 তে দিছে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে এই হিলিয়াম, একটু খেয়াল করো, যদি একে আমি 2 নাম্বার দিতাম তাহলে 2 নাম্বারে কারা আছে? 2 নাম্বার হচ্ছে মৃৎক্ষার ধাতু। এরা কি? এরা হচ্ছে মেটাল। বুঝতে পারছি? এবং এরা HCl এর সাথে বিক্রিয়া করে, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, অর্থাৎ। আর অন্যদিকে এই হিলিয়াম কি করে? এই 2 এর নিয়ম মেনে চলে এবং এ নিষ্ক্রিয় মৌলগুলোর মতো আচরণ করে। নিষ্ক্রিয় মৌলগুলোর মতো আচরণ করার কারণে একে গ্রুপ 2 এ স্থান না দিয়ে একে স্থান দেওয়া হয়েছে গ্রুপ 18 তে। বুঝতে পারছি? ক্লিয়ার? এটা হচ্ছে 2 নাম্বার ব্যতিক্রম। 3 নাম্বার ব্যতিক্রমটা কি? 3 নাম্বার ব্যতিক্রম একটু খেয়াল করো। 3 নাম্বার ব্যতিক্রমটা হচ্ছে ল্যান্থানাইট। হ্যাঁ, ল্যান্থানাইট, আমি এটা নিয়ে আলোচনা করছি।
ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইট। ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইট সিরিজের মৌলগুলোকে পর্যায় সারণীর নিচে ওই যে 15টা করে 57 থেকে 71 এবং 89 থেকে 103, বুঝতে পারছি। এই মৌলগুলোকে নিচে আলাদাভাবে কেন স্থান দেওয়া হয়েছে, এর কারণটা কি? এর কারণটা হচ্ছে আমি তোমাদের বললাম এক গ্রুপে 15টা মৌল কি জায়গা দেওয়া সম্ভব? জায়গা দিলে পর্যায় সারণীর যে বিশৃঙ্খলা যে সৃষ্টি হবে, বুঝতে পারছি, যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে তার সৌন্দর্যকরণের জন্য বিজ্ঞানী সিবার্গ কি করছেন, তিনি এদেরকে আলাদাভাবে নিচে স্থান দিচ্ছেন, বুঝতে পারছি। কোন করছেন? বিজ্ঞানী সিবার্গ। লাস্ট সব শেষে এই বিজ্ঞানী সিবার্গ কি করছেন, যিনি পিরিয়ডিক টেবিল নিয়ে কাজ করছেন এবং এই পিরিয়ডিক টেবিলে তিনি এদেরকে অ্যাক্টিনাইট এবং ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজ নাম হিসেবে এদের নিচে স্থান দিয়েছেন। ওকে, ক্লিয়ার? এই ছিল হচ্ছে আমাদের পর্যায় সারণীর তোমার এক্সেপশনাল থিংস গুলা। ওকে ওকে, চলো এবার আসো গুরুত্বপূর্ণ পড়াশোনা আমরা এখন শুরু করব। ওকে, আমাদের গুরুত্বপূর্ণ পড়াশোনার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা পড়া আমরা পরবর্তী পর্বেতে এগুলো একটু দেখবো, এখন এই পর্যন্ত কি থাকে পড়বো।